তারপরে হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যে প্রফেশনটায় আছি সেই প্রফেশনের যে রেগুলেটর বা সেই প্রফেশনের যে রুলস রেগুলেশন সেটা জানা আমাদের জন্য খুব দরকার। ওই জন্য চ্যাপ্টার 10 খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 10 থেকে কোশ্চেন আসতে পারে, আসে নাকি আমি জানি না, কারণ আমরা তো কেউ কোশ্চেন দেখি নাই। ওকে, এখানে ওই যে বললাম, এখানে আপনার এরকম অনেক নাম পাবেন। আইএফএসসি, তাহলে আইএফএসসি দিয়ে কি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট নাকি ইন্টারনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, ইন্টারনাল ফেডারেশন অফ অডিটর, কি এরকম করে কিন্তু বানানো যায়, যায় না চাইলে? Yes, ma'am. তাহলে Confused এই করা জন্য যায়। এই জিনিসগুলো আপনাদের অ্যাব্রিভিয়েশন গুলো জানা খুব দরকার। এর কয়টা মেম্বার আছে, 172 মেম্বার অর্গানাইজেশন আছে, কিছু জিনিস তো মুখস্থ করতে হবে। কতজন অ্যাকাউন্টেন্ট আছে, কোন কয়টা কান্ট্রিতে চলে, এগুলো। তো আইএফএসসি কি চায়? আইএফএসসি এমফেসাইজ করে স্ট্রং ইন্টারন্যাশনাল ইকোনমি হবে, হাই কোয়ালিটি প্রফেশনাল স্ট্যান্ডার্ড সবাই মেনটেন করবে, হ্যাঁ, এই জিনিসগুলো। আচ্ছা, কারা নিজেদেরকে অ্যাকাউন্টেন্ট বলতে পারে? নট সো ইম্পর্টেন্ট। রেগুলেশন কেন দরকার? শাসন তো দরকার, শাসন না করলে কি হয়? উচ্ছন্নে যায়, বা যে যার মতো কি করতে পারে, যে যার মতো তার সুবিধায় বা তার ইন্টারেস্টের ইয়েতে কাজ করবে, তাই না? এই জন্য রুলস রেগুলেশন খুব দরকার। আমাদের দেশে তো হয় না, বাইরের দেশে তো ডাক্তারদের নামে কোনো ধরনের ইয়ে থাকলে কি হয়, সাথে সাথে লাইসেন্স বাতিল। আচ্ছা, এখন রেগুলেশন কিভাবে হইতে পারে? মেথড এক হইতে পারে যে গভর্নমেন্ট কোনো ডিরেক্ট আইন করে দিছে, আমাদের করে দিছে না, যেমন এনবিআর থেকে যে আমাদের ট্যাক্স আইনটা, ভ্যাট আইনটা, সেটা তো গভর্নমেন্ট কি করছে, জি, ma'am, এটা ডিরেক্টলি একটা রুলস mandatory। রেগুলেশন, একটা ল দিয়ে দিছে। সেইটাই তার ওয়ে অফ রেগুলেশন, যে ওই ট্যাক্স আইন না মানলে আমার জীবন শেষ, ট্যাক্স আইন না মানলে। আবার কি হইতে পারে, গভর্নমেন্ট সেপারেট এজেন্সি এস্টাবলিশ করে দিতে পারে, যেমন বাংলাদেশ ব্যাংক। গভর্নমেন্ট কি করছে, বাংলাদেশ ব্যাংক তৈরি করে দিচ্ছে, এবার বলছে সব ব্যাংকে তুমি কি করবা, মনিটর করবা। অথবা রেগুলেশন কিভাবে হতে পারে, প্রফেশন নিজেই নিজের রেগুলেশন করবে, সেলফ রেগুলেশন। যেমন আগে ছিল আইসিবি নিজেই কি করত, রেগুলেট করতো ইনস্টিটিউটকে, মেম্বারদেরকে, এটা কি ছিল সেলফ রেগুলেশন। এরপরে বলছে আবার 3টা মেথডের কম্বিনেশনেও হতে পারে, এটা হচ্ছে আমার রেগুলেশনের মেথড। এখন সেলফ রেগুলেশন কখন কাজ করবে বলেন তো? এমনি আমার নর্মাল ইয়েতে কি মনে হয় যে সেলফ রেগুলেশন তখনই কাজ করবে যখন এই প্রফেশনের সবাই আমরা সেই আইনটার প্রতি, রুলসটার প্রতি কি হব, আমাদের শ্রদ্ধা থাকবে, সবাই আইনটা বুঝবো, এবং নিজেই যেহেতু নিজের রেগুলেশন করতেছি, ওই আইনটাকে অবশ্যই ইমপ্লিমেন্টেড বাট এনফোর্সড হইতে হবে। এবং বড় ফার্ম সুবিধা পাবে, ছোট ফার্ম সুবিধা পাবে না, এরকম কিছু কিন্তু হবে না। যে আইন সবার জন্য সমান যেরকম বলে না, সবাই মানবে প্রসেসটা, যা আছে আইনে সেটা এনফোর্সড হবে, সবাই বুঝবে। কোনো আনজাস্টিফায়েবল সেলফ, মানে নিজেকে বাঁচানোর জন্য কোনো একটা ইয়ে করলাম বাট অন্যর জন্য করব না, এমন কোনো কিছু হবে না। এগুলো করলে সেলফ রেগুলেশন কাজ করবে। আরেকটা কি বলছে, ওভারসাইট মেকানিজম। সেটা কি, যে অন্য একটা ইনস্টিটিউশন বা অন্য একটা বডি তৈরি করে দেওয়া হবে, তারা কি করবে, আইসিবির কার্যকলাপকে ওভারসাইট করবে, করে তারপরে তাদের মতো তারা ডিসিশন দিবে। এখন বলছে কেন ওভারসাইট মেকানিজম? বলছে সোসাইটি রিকোয়ার্স প্রুফ এন্ড গুড ইন্টারনাল অ্যাকশন। যে আমরা যে সোসাইটিতে থাকি, আপনি মনে করেন কেউ একজন নিজেকে বললো আমি খুব ভালো, আমি খুব ভালো, আমরা ওই কথাটা কি করবো নাকি আমরা তার প্রুফ চাবো, তুমি যে ভালো তার প্রুফ দাও। তাহলে সোসাইটি, মানে আমি বললাম যে আমার অনেকে আছে না যে আমার মন পরিষ্কার, বলে না সুন্দর করে, এটা করি নাই তো কি হয়েছে, আমার মন তো পরিষ্কার। তো সোসাইটি, হ্যাঁ, সোসাইটি সেই মন পরিষ্কারের প্রুফ চায়। তো এই জন্য ওভারসাইট মেকানিজমটা ওয়ার্কস বেটার। তো এইখানে ওভারসাইট মেকানিজমের জন্য আমার কি কি লাগবে, এগুলো আপনারা, আমি বলবো এগুলো জাস্ট রিডিং করবেন বোঝার জন্য,
যে সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্স লাগবে ওই প্রফেশনটা থেকে, মানে যেই প্রফেশনটাকে রেগুলেট করতেছে আর যারা করতেছে তাদের সাফিসিয়েন্ট ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। তাদের যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে কি কেউ কাউকে মনিটর করতে পারবে না। আবার আমাদের প্রফেশনকে রেগুলেট করতে যদি একদম ডাক্তারকে বসায় দেওয়া হয়, যে ওদের তো ইন্ডিপেন্ডেন্স আছে, কিন্তু তাদের কি নলেজ আছে আমাদের প্রফেশন সম্পর্কে? নো ম্যাম। তাহলে একটা প্রফেশনকে রেগুলেট করার জন্য নলেজ লাগবে, যারা রেগুলেট করবে আর যেই প্রফেশনকে রেগুলেট করবে সেটা সম্পর্কে নলেজ থাকতে হবে। সিগনিফিক্যান্ট বাট নন কন্ট্রোলিং ইনপুট ফ্রম দ্য প্রফেশনাল ইটসেলফ টু এনশিওর দ্যাট ডিসিশন। এখন মনে করেন যে ওভারসাইট মেকানিজমের ওরা তো আইসিবি থেকে আলাদা, তারা অনেক ধরনের ধরেন তাদের নলেজ আছে, তারা অনেক ধরনের ডিসিশন নিবে। এমন হইতে পারে না যে অনেক কিছুতে হয়তো কোনো ডিসিশন বা যেমন এটা নেওয়া হচ্ছে, সেখানে হয়তো আমাদেরও কিছু বলার আছে, যে এক পাক্ষিক একটা হয়তো বিচার হয়ে যাচ্ছে, আমার কথা শোনা হয় না, এরকম হইতে পারে না? পার্শিয়ালিটি বলেন বা বোঝার আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ বলেন, যেহেতু বাইরে থেকে মনিটর হচ্ছে, তখন এখানে বলছে প্রফেশনাল লোকরাও ওই বডিতে কি করবে? পার্টিসিপেট করবে। সিগনিফিক্যান্ট থাকবে, তাদের ইনপুট থাকবে, কিন্তু সেটা হবে নন কন্ট্রোলিং। তার মানে তার কোনো ভোটিং পাওয়ার থাকবে না ডিসিশন নেওয়ার সময়, বাট ডিসিশনটা যাতে রাইট ট্র্যাকে যায় করতে যায়, অপিনিয়ন দিতে পারবে, ইনপুট দিতে পারবে, যে আসলে আমরা কাজই করি এইভাবে, বা আমাদের কাজটাই আসলে এইটা, বা আইএস আইএফআরএস যেটা বলা হয় সেটা আমরাই না ভালো বুঝাইতে পারবো আরেকটা মানুষকে, তাই না? তখন এটার কথা বলছে। আচ্ছা, তারপরে বলছে ভেরিয়াস স্টেক হোল্ডারদের ইন্টারেস্ট দেখতে হবে। মানে গভর্নমেন্টও যখন একটা কিছু ইস্যু করে বা একটা আইন করে, ওরা কিন্তু শুধু এক পক্ষের ইন্টারেস্ট দেখে না। সোসাইটিতে তো বিভিন্ন টাইপের লোকজন আছে, তাই না? বিভিন্ন টাইপের, বিভিন্ন শ্রেণীর, তো সব স্টেক হোল্ডারের ইন্টারেস্ট দেখতে হবে। ওই অথরিটি, ওই ওভারসাইট মেকানিজম যারা, তাদের অথরিটি থাকতে হবে, তারা তাদের ডিসিশন নেওয়ার এবং ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করার, এবং গুড কমিউনিকেশন হবে, যে ওরা নিজেরা কিছু ডিসিশন নিল, নিজেরা ইমপ্লিমেন্ট করে দিল, তা না, এটাকে ও মানে পাবলিকলি কমিউনিকেটেড করবে। আমাদের যেমন ট্যাক্স আইনটা আসে, ওটা কমিউনিকেট করা হয় না, বা বাজেটে বা করে ড্রাফট আসে, মানুষ দেখে, আলোচনা করে, আবার এটা নিয়ে কথা বলে, আবার চেঞ্জ আসে, হয় না জিনিসটা? বা যখন আইএস আইএফআরএস গুলো আসে, এগুলো কিন্তু অনেক সময় নিয়ে আসে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়, ওদের এটা নিয়ে আবার কাজ করা হয়, বিভিন্ন বডির সাথে শেয়ার করা হয়, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর তাদের সাথে শেয়ার করা হয়, মানে সব লোকদের কি থাকে, নিজের অভিজ্ঞতার আলোকে, নিজের এরিয়ার আলোকে ওই আইএস আইএফআরএস সম্পর্কে মানে ওটার যে রেজাল্টটা আসবে বা ওটার যে ইম্প্যাক্ট করবে সোসাইটিতে, সেটা সম্পর্কে সব ধরনের মতামত নিয়ে সেগুলোকে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু একটা আসে, হুট করে কিন্তু কোনো কিছু আসে না। আর যেই বডিটা ওভারসাইট করবে তাদের সাফিসিয়েন্ট রিসোর্স থাকতে হবে, যে বাংলাদেশে কতগুলো ফার্ম আছে সেই ফার্মগুলোকে দেখা, তারপর আমরা কতগুলো মেম্বার আছি, তো আমাদের ইকে মনিটর করা, তারপর ওই বডিটার নিজস্ব কাজ থাকবে। তো সাফিসিয়েন্ট ইনস্টিটিউটের সাফিসিয়েন্ট কি থাকতে হবে? রিসোর্স থাকতে হবে। আচ্ছা, তাহলে এই যে ওভারসাইট মেকানিজমটা বা বডিটা ক্রিয়েট হবে, সেটার কি পার্টিসিপেন্ট কারা কারা হতে পারে? গভর্নমেন্টের নিজেদের পক্ষ থেকে কেউ থাকবে, যে অমুক সচিব, হ্যাঁ, অমুক মন্ত্রণালয়ের অমুক তমুক এরকম থাকবে। তারপরে বিভিন্ন সেক্টরে রেগুলেটর আছে, তাদের প্রতিনিধি থাকতে পারে। তারপরে বললাম যে এই প্রফেশনটা রেগুলেশন করা হবে, সেই প্রফেশনটার মেম্বাররা থাকবে। আবার পাবলিক থেকে থাকবে, যেমন আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সময় দেখছি না, ইউনিভার্সিটি টিচার, কিছু প্রফেশন আছে না, মানে কিছু প্রফেশনাল আছে না যারা আসলে তাদের নলেজ বা এর জন্য সব জায়গায় ফিট করে, সেরকম পাবলিক থেকেও যোগ্য লোক
যারা তাদেরকেও ওই ওভারসাইট বডির কি বানানো যায়, মেম্বার্স বানানো যায়। এখন আমাদের অ্যাকাউন্টেন্সি প্রফেশনাল রেগুলেশনের কথা বলি, যে আগে আইসিবি ছিল, পরে কি হইলো যে এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হয়েছে। ওরা হচ্ছে এখন আমাদের আইসিবির কি ওভারসাইট মেকানিজম হিসাবে কাজ করতেছে। ওকে, আইসিবির রোল কি বলে দিচ্ছে। এই যে আপনারা যারা এন্ট্রি করবেন বা করলেন, তাদের এডুকেশন কি কি একটা আছে না, যে এত সিজিপিএ বা মিনিমাম রিকোয়ারমেন্টস, রেজাল্ট দিয়ে সব আছে না, মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস, এগুলো ঠিক করে দেওয়া। তারপরে মনে করেন এই যে আমি তো আগে চাকরি করতাম, তারপরে আমি কিসে আসছি, প্র্যাকটিসে আসছি। তাহলে এই যে প্র্যাকটিসে কেউ আসবে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এগুলো ঠিক করা। তারপরে হচ্ছে রিজার্ভ কিছু অ্যাক্টিভিটিস আছে, স্ট্যাচুটরি অডিটর অবস্থায় আপনি কিছু কাজ করতে পারবেন না, কিছু পারবেন, বা গভর্নমেন্ট আপনাকে কোনো ফার্মকে কোনো কাজ দিল। ওই যে গভর্নমেন্ট অনেক সময় আছে না, বিটিআরসি আপনারা দেখছেন যে মোবাইল কোম্পানিগুলো অডিট করার জন্য গভর্নমেন্ট দেখা গেল কাদেরকে কি করে দিল, কয়েকটা ফার্মকে স্পেসিফিক করে দিল যে এই কোম্পানিগুলোর, এই ফার্মগুলো এই কোম্পানিগুলোর অডিট করতে পারবে। এটা গভর্নমেন্ট বিটিআরসির আন্ডারে দেখবেন যেরকম অডিট গুলো হয়, আছে না? তো ওইটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ঠিক করে দেওয়া। তারপরে আমরা যারা প্রফেশনাল, আমাদের কন্ডাক্ট কিরকম হবে, বিহেভিয়ার, আমাদের কোড অফ কন্ডাক্ট কি, এগুলো ঠিক করে দেওয়া। এবং আমরা কেউ যদি কোনো প্রফেশনাল মিসকন্ডাক্ট করে ফেলে, হ্যাঁ, তাহলে সেটার সাথে কি করা, ডিল করা। এগুলো হচ্ছে আইসিবির রোল। এবার এফআরসি নিয়ে পড়বেন। এফআরসি সেপ্টেম্বরের 6 তারিখ গঠন করা হয়েছে 2015 সালে। এফআরসির গোল কি? এফআরসির 4টা ডিভিশন আছে। 4টা ডিভিশনের নাম মুখস্থ করতে তো সময় লাগবে না, উচিত না। আচ্ছা, তাহলে এফআরসি কি করবে দেখেন, আইসিবি রোল যেমন দিয়ে দিছে, এফআরসির কাজটাও দিয়ে দিছে। এই যে স্ট্যান্ডার্ড গুলো আছে না, আমরা কি করি, আমরা তো স্ট্যান্ডার্ড বানাই না, আমরা স্ট্যান্ডার্ড গুলোকে, আইএস গুলোকে কি করি, অ্যাডপ্ট করে বিএফআরএস বানাই, আইএফআরএস কে বিএফআরএস বানাই, তাই তো? তাহলে এই যে স্ট্যান্ডার্ড গুলো, সেগুলো অ্যাডপ্ট করা, সেট করা, কাদের জন্য, ফিনান্সিয়াল রিপোর্টিং এর জন্য, অডিট অ্যাসুরেন্স এর জন্য, ভ্যালুয়েশন বা অ্যাকচুয়ারিয়াল সার্ভিসের জন্য, যেই কাজের জন্য যেই স্ট্যান্ডার্ড সেট করা বা অ্যাডপ্ট করা দরকার, সেটা তারা করে। তারপরে তারা কি করে, মনিটরিং করে এবং অডিটের কোয়ালিটি রিভিউ করে। সবার, আপনাদের ফার্মে গেছি নাকি জানি না, সব ফার্মে কিন্তু তারা কি করতেছে, ঘুরে ঘুরে যাচ্ছে। আবার লার্জ কোম্পানিগুলো, গ্রুপ কোম্পানিগুলো যে ফিনান্সিয়াল রিপোর্টিং বানাচ্ছে, স্টেটমেন্ট বানাচ্ছে, সেগুলিও তারা কি করতেছে, রিভিউ করতেছে। তারপরে তার একটা কাজ হচ্ছে অডিট প্রফেশনকে রেগুলেট করা। এফআরসি একটা আইন বানাইছে, এফআরএ, সেটা দিয়ে কি হয়, এফআরএ দিয়ে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। ম্যাম স্ট্যান্ডার্ড সেট করে, ম্যাম বললাম যে এফআরসি ওরা স্ট্যান্ডার্ড সেট করে অ্যাকাউন্টিং এর, এটা বললাম। আচ্ছা, ওটুক তো বলছিলাম। তারপরে এটা আচ্ছা, ওই স্ট্যান্ডার্ড সেট করার পরে আর কিছু শুনেন নাই আপনারা? ম্যাম হ্যাঁ, এই পার্টটা মোটামুটি বোঝা গেছে। ওকে, আমি বলতেছি যে এফআরসি ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটা আইন বানাইছে, সেটাকে বলে এফআরএ, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015। সেই আইনের সেকশন আছে, আপনাদের কোম্পানি লতে সেকশন আছে না, সেরকম। তো সেকশন 3-তে কাউন্সিল কিভাবে এস্টাবলিশ হবে সেটা বলে দিচ্ছে। যেমন 12 জন মেম্বার থাকবে, চেয়ারম্যান দ্বারা লিড হবে। তো এগুলি এখানে বলে দিছে। সেকশন 7-এ বলে দিছে এফআরসি জেনারেল অবজেক্টিভ কি, কোড অফ এথিক্স, স্ট্যান্ডার্ডস, অ্যাকাউন্টিং অডিটিং প্রফেশনের জন্য এটা ডিটারমাইন করা, অ্যাকাউন্টেন্সি অডিট সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ করা, অ্যাকাউন্টিং অডিট প্রফেশনের কোয়ালিটি ইমপ্রুভ করা, হাইস্ট কোয়ালিটি সার্ভিস দেওয়া। এবং ওরা কিন্তু কিছু কিছু জায়গায় লিস্টেড অডিটর বলে দেয়, যে মনে করেন যে এই এরিয়া অডিট করার জন্য এই আমরা অডিটর লিস্ট করে দিলাম। বাংলাদেশ ব্যাংকের যেমন লিস্টেড অডিটর আছে না, কেন করে, কারণ হাইয়েস্ট কোয়ালিটি অফ অডিট অ্যাকাউন্টিং এগুলো ইনশিওর করার জন্য।
আচ্ছা, টু এনহেন্স দ্য ক্রেডিবিলিটি অফ ফিনান্সিয়াল রিপোর্টিং, ফিনান্সিয়াল রিপোর্টিং যেটা হইতেছে সেটা যাতে ক্রেডিবিলিটি থাকে, আর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা, এগুলো হচ্ছে তার এফআরসির অবজেক্টিভ। সেকশন 16 বলা আছে চেয়ারম্যান যে তার ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিস কি, সে কি করবে, সে অ্যাডমিনিস্ট্রেশন দেখবে কাউন্সিলের, এবং কাউন্সিল যেই কাজগুলো করা উচিত বলে ঠিক করবে সেটাকে সে কি করবে। ম্যাম শুনতে হচ্ছে না? আবার বলি, 4টা ডিভিশন আছে এফআরসি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেট করবে, আরেক দল হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং মনিটর। হ্যালো ম্যাম। মৌসুমী কিছু বলতেছিলেন মনে হয় আপনি। ম্যাম বলছি আপনাকে শুনতে পাচ্ছি না। সেইটা তো আমি শুনতে পারলে হইতোই। আচ্ছা, আমি মোবাইল ডাটাতে চলতেছি, মোবাইল ডাটাতেও কাজ করতেছে না, ওয়াইফাইও ডিস্টার্ব করতেছে, এটাই বললাম যে আমি আর কই যাইতে পারি, অপশন নাই। সেকশন 40-43 বললাম, তারপরে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, অ্যানুয়াল রিপোর্ট, এগুলো মনিটর করা সেকশন 45-এ। সেকশন 46-এ ওরা বলছে অডিট প্র্যাকটিস রিভিউ করা, ওভারসাইট করা। আচ্ছা, এগুলো ওদের কাজ। এখন হচ্ছে ডিসিপ্লিনারি প্রসিডিউর। ডিসিপ্লিনারি প্রসিডিউরটা প্রথমে হচ্ছে আইসিবি করবে। আইসিবি কি করবে, আইসিবির একটা কমিটি আছে আইডিসি, ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি। এই কমিটি কিভাবে কাজ করে, প্রথমে বলছে আমাদের যদি কোনো কমপ্লেইন থাকে সেটা আমরা কোথায় করব, আইডিসিতে। এখন কমপ্লেইনটা কি হইতে পারে, কমপ্লেইন হইতে পারে যে কোনো মেম্বার অথবা ফার্ম অথবা স্টুডেন্ট তারা আইসিবির বাইলজ, মানে যেটা সংবিধান, সেটার কোনো কিছু, কোনো সেকশন বা কোনো রুল কি করছে, ব্রিচ করছে। কি করতে পারি, কোনো রেগুলেশন ব্রিচ করতে পারি, কোনো গাইডেন্স থেকে ডিপার্চার হয়ে যেতে পারি, যে আমাকে বলছে সোজা যাইতে, আমি সোজা যাইতে যাইতে হঠাৎ করে ডানে চলে গেছি, ডিপার্চার হয়ে গেছি। অথবা কেউ এমন কোনো কাজ করছে যাতে আইসিবির জন্য ডিসক্রেডিট হয়েছে, মানে লঙ্ঘন করা না, ব্যালেন্স না। যেমন কেউ ধরেন চেক জালিয়াতি কেলেঙ্কারিতে জড়ায় পড়ছে একজন মেম্বার, তো পেপারে কি উঠবে, ওনার নাম দিয়ে উঠবে নাকি যে আইসিবির একজন মেম্বার কেলেঙ্কারিতে জড়াইছে, এভাবে আসবে না নিউজটা? ইয়েস ম্যাম, হেডলাইন আসবে। শুধু তো ভায়োলেন্সই করা লাগবে না, ভায়োলেন্স ছাড়াও তো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি ঘটে না? ইয়েস ম্যাম, সিগনিফিকেন্ট রিস্ক। এই যে আপনার জালিয়াতি করে মনে করেন, বা ইনসাইডার ইনফরমেশন কেনা বেচা করে শেয়ারের দাম বাড়ায় কমায় দিল একজন এফসিএ মনে করেন, তাহলে সেটাও তো আপনার, তার ইয়েতে যদি এটা প্রুফ হয় এবং তাকে যদি আদালত দোষী সাব্যস্ত করে, তো ওটা যখন পেপারে উঠবে, পাবলিকলি যাবে, তখন কি ওটা প্রফেশনের জন্য ডিসক্রেডিট না? ইয়েস ম্যাম। যেমন পুলিশের কাজ হচ্ছে আমাদেরকে কি দেওয়া, প্রোটেকশন দেওয়া। তো পুলিশই যখন আপনার ডাকাতিতে জড়িত থাকে, চিন্তায় জড়িত থাকে, তাহলে তো পুরা এটার উপরেই কোর্সের এসে পড়ে না, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? তো এরকম আর কি ব্যাপারটা। তাহলে এই জিনিসগুলো কমপ্লেন হইতে পারে। এখন বলতে ফি ডিসপিউটস, যে আমার ফি এত ঠিক করা ছিল বা ফি এত দেওয়ার কথা ছিল দেয় নাই, ফি নিয়ে কোনো কমপ্লেন থাকলে সেটাকে কমপ্লেন বলা যাবে না। ফি ডিসপিউটস নিয়ে প্রবলেম থাকলে আইসিবি একটা মানে ইয়ে আছে, জায়গা আছে, ফি আরবিট্রেশন সার্ভিস, ওখানে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে, শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, ফি এর জন্য হচ্ছে আলাদা ফি নিয়ে কোনো কিছু থাকলে কোনো কমপ্লেন করা যাবে না। আচ্ছা, এখন কমপ্লেন কারা করতে পারে? কমপ্লেন যে কেউ করতে পারে, ক্লায়েন্ট করতে পারে, অ্যাকাউন্টেন্ট করতে পারে, বডি, পাবলিক, ইভেন আইসিবিও কমপ্লেন করতে পারে। আইসিবিও স্বপ্রণোদিত হয়ে তার কোনো মেম্বারের এগেনস্টে, তার কোনো স্টুডেন্টের এগেনস্টে কি করতে পারে, বা কোনো ফার্মের এগেনস্টে কমপ্লেন করতে পারে। আচ্ছা, এবার কমপ্লেন করা হইলো, কমপ্লেন করার মানে প্রসিডিউরটা কি? কমপ্লেনে হচ্ছে প্রথমে একটা কমপ্লেন ফাইল করা হয়,
ফাইল করার ওই আইডিসির যে ইনভেস্টিগেশন যে কমিটিটা ওরা কি করে সেটাকে ইনভেস্টিগেট করে, করার পরে রেজাল্টটা তারা কি করে কাউন্সিলকে জানায়। তো কাউন্সিল জানার পরে কাউন্সিল দেখবে যে যদি দেখে যে ফর্মাল যে একটা কমপ্লেন করা হয়েছিল, ফর্মাল মানে ভার্বাল না, কমপ্লেনটা হইতে হবে কি রিটেন লিখিত, যে আমি একটা কমপ্লেন করছি, আমি সাইন টাইন করে দিব ফর্মাল কমপ্লেন। তা ফর্মাল কমপ্লেনটা যখন প্রুভড হবে ইনভেস্টিগেশনে, তখন হচ্ছে যেটার এগেনস্টেই হোক, তখন কাউন্সিল কি করবে, এই পাঁচটার যে কোনো একটা কোনো ডিসিশন কি করতে পারে, নিতে পারে, রিপ্রিম্যান্ড বাতিল করে দিতে পারে, উইথ অর উইদাউট মানিটারি পেনাল্টি নট এক্সিডিং 10,000 টাকা। সাসপেন্ড করে দিতে পারে মেম্বারশিপ, যে এই কতদিনের জন্য সাসপেন্ড থাকবে মেম্বারশিপ, মানে আমি তখন কোনো প্র্যাকটিস করতে পারবো না, বা আমি মেম্বার না আর কি, এটা 5 বছর এক্সিড করতে পারবে না, বা মেম্বারশিপই একদম ইয়ে করে দিতে পারে, এক্সক্লুড করে দিতে পারে, যে তুমি আর মেম্বারই না আইসিবি, মানে আর ফেরত আসার সুযোগ নেই। আচ্ছা, স্টুডেন্টের জন্য কি করতে পারে, আর্টিকেলশিপটা ক্যান্সেল করে দিতে পারে, অথবা আর্টিকেলশিপের পিরিয়ডটা এক্সটেন্ড করে দিতে পারে, যে 3 বছর করার কথা না আপনাদের, ইয়েস ম্যাম, পিরিয়ড এক্সটেন্ড করে 4 বছর করে দিতে পারে। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে একজন কমপ্লেন তো করলো, যার এগেনস্টে কমপ্লেন করলো, ইনভেস্টিগেশন করে দেখা গেল যে ইনভ্যালিড, ভুয়া কমপ্লেন ছিল, তাহলে যে কমপ্লেন করলো তারে আবার কি করবে, পেনাল্টি করবে ম্যাম। মানিটারি পেনাল্টি করবে, 10,000 টাকার বেশি না। আচ্ছা, আর যদি কমপ্লেন প্রুভ হয়, সেগুলো কিন্তু ফর্মাল গ্যাজেটে কি হবে, পাবলিশ হবে, মানে মান সম্মান কিন্তু আর একদম কি থাকবে না, বুঝতে পারছেন? কষ্ট করে একটা ডিগ্রি নেবেন, সবসময় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ মান সম্মান নিয়ে যাতে যেখানেই থাকি, যাতে মান সম্মান নিয়ে থাকতে পারি, বুঝতে পারছেন? কারণ আপনার যখন একটা ডিগ্রি হবে, আপনার ইনকাম যেমন বাড়বে, সমাজে প্রতিপত্তি যেমন বাড়বে, সম্মান যেমন বাড়বে, আপনার দায়িত্ববোধও কিন্তু সেরকম বাড়বে, সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 10 শেষ, আর বাকি আছে কি 11 আর 14, কোনো ব্যাপার না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আজকে আমার কয় নাম্বার ক্লাস ছিল, খুব সম্ভবত 4 নাম্বার, মানে 4 দুগুণে 8, আমার আরো 4টা ক্লাস আছে, 4 নাম্বার না? হ্যাঁ, তো বাকি 2 চ্যাপ্টার পড়াইতে আসলে ইয়ে লাগবে না। তো নেক্সট মানে 6 নাম্বার ক্লাসে, সেদিন হচ্ছে আমরা যে কিছু আমার কোশ্চেন বানাইছিলাম, আমি কিছু কোশ্চেন বানাইছিলাম, আমার কাউন্টার পার্ট তখন ছিল মোশাররফ, ও কিছু কোশ্চেন বানাইছিল, আমরা ওই কোশ্চেন লাস্ট ক্লাসে কি করতে পারি, মানে এই যদি আপনারা চান, কিছু কোশ্চেন আপনারা পাইছেন, যে আইসিবি আপনাদেরকে কি, হ্যাঁ কিছু কোশ্চেন আপনারা পাইছেন, মানে আইসিবি যে আপনাদেরকে কিছু কমন আনসার দিচ্ছে না, সাজেস্টেড কোশ্চেন দিচ্ছে না, ওগুলো যে আমরা যা বানাই দিছিলাম সেগুলো থেকেই নেওয়া, মানে আমারটা দেখলে আপনারা বলবেন যে আরে ওইটা তো ওখানে দেখছি, যেটা আমরা বানাই দিছিলাম ওগুলো থেকে সবার গুলো নিয়ে তারা আবার আপনাদেরকে শেয়ার করছিল। তো আমরা সেরকম আলোচনা করতে পারি, বা আপনাদের অন্য কোনো কিছু যদি থাকে সেটাই দেখতে পারি, যদি আপনারা চান। নাহলে যদি বলেন যে না ম্যাম আর ক্লাস করবো না, ম্যাম ডেফিনেটলি ম্যাম তো ক্লাস next class এ করব শেষ করে এবং দিবো। লাস্ট ক্লাসে আমাদের প্রবলেম গুলো শেয়ার করব ম্যাম, স্পেশালি প্রবলেম গুলো, এক্সাম টেকনিক, হ্যাঁ স্টাডি টেকনিক, সবই আমরা ইনশাল্লাহ আলাপ আলোচনা করবো। সরি আমার খুবই ঠান্ডা লাগছে, আমি ঠিক মতো আপনাদের কাছে কি করতে পারলাম না।